না আপু, আমি আর পড়বো না। 2 ঘন্টা হয়েছে পড়াশোনা করছি। মাত্র 2 ঘন্টা পরেই এই অবস্থা? তোর কি জানা আছে তোর সিলেবাস এখনো কতটুকু বাকি? পরে তো এইচএসসিতে ফেল করবি। তুমি তোমার পড়াশোনা নিয়ে থাকো না, আমাকে আমার মতো পড়তে দাও। আমার তোমার কাছে পড়তে ভালো লাগে না। কি বললি? এই কথা বলেই তুলি আপু আমার দিকে তাকালো। আমি কিছু বোঝার আগেই আপু আমাকে টান দিয়ে তার ঠোঁটজোড়া দখল করে নিল। 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, এবার বল আমার কাছে পড়তে কেমন লাগে? তুমি খুব খারাপ। তুমি সব সময় আমার সাথে খারাপ কাজ করো। আমি তখন আর কিছু বলার আগেই আবার তিথি আপু ঠোঁট দখল করে নিল। এবার 2 মিনিট নয়, এবার 5 মিনিট পরে ছাড়ল। এবার বল আমি কেমন? আমি তখন মনে মনে ভাবি, এখন যদি আমি ভালো না বলি তাহলে আবার আমাকে কিস করবে। এর থেকে ভালো বলে দিলেই হয়। হ্যাঁ আপু, তুমি অনেক ভালো। আমি যেহেতু ভালো তাহলে এবার আমাকে কিস কর। ধুর শালা, এ দেখি ভালো বললেও খারাপ আর খারাপ বললেও একই অবস্থা। কোনোভাবেই রেহাই নেই দেখতেছি। এখন কি যে করি। কি হলো? কি ভাবছিস? কিস কর তাড়াতাড়ি। আসলে আপু, মানে এত মানে মানে করতে হবে না, তাড়াতাড়ি কিস কর। আমি তো ফেসে গিয়েছি মাইনকার চিপায়। কি করে যে এই চিপা থেকে বাঁচা যায়? না, বাঁচার কোনো পথই নেই। আমি তখন আর কিছু বলতে না পেরে ধীরে ধীরে গিয়ে আপুর গালে একটি কিস করে দৌড়ে পালালাম। কারণ আপু শুধু লিপ কিস করে। এখন নর্মাল কিস করার কারণে শিওর আমাকে ধরবে। তার থেকে পালানোই উত্তম। আমি পালিয়ে গেলাম। আর এদিকে তুলি আপু বসে বসে হাসছে। তখন আপু বলে, ফাজিল, পালালি কেন? এত সহজেই কি রেহাই পাবি? কাল তোকে ধরছি। আপুর কথাগুলো কানে আসার সাথে সাথেই আমার হাঁটার গতি আরও বেড়ে গেল, যেন পেছনে বাঘ তাড়া করেছে। আমি তখন সোজা ছাদে গিয়ে হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়লাম। যাক, আজকের মতো বাঁচা গেল। তবে আপু যা বলল, কাল তোকে ধরছি, এর মানে কাল আমার জন্য আরও বড় বিপদ অপেক্ষা করছে। আমি জানি তুলি আপু আমাকে খুবই ভালোবাসে। সে আমার চাচাতো আপু হলেও আমাদের সম্পর্কটা কোনো ভাই বোনের মতো না, বরং কেমন যেন একটা দুষ্টু মিষ্টি প্রেমের। কিন্তু এই ফাজিল আপুটা যে কখন কি করে বসে তা বোঝার সাধ্য আমার নেই। এই তো সেদিন বাবা মা যখন বাইরে গিয়েছিল, আপু আমাকে জোর করে তার পাশে শুইয়ে দিল। তারপর যাক সে কথা, ভাবতে ভাবতেই আমার মুখ লাল হয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি, সর্বনাশ, তুলি আপু আমার ঘরে। আপু, তুমি এখানে? কেন? আমি এখানে থাকতে পারি না? কাল যে পালিয়েছিলি সেটা ভুলে গেছিস বুঝি? আচ্ছা, এখন ওঠ, আমার ভার্সিটিতে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। আর তুই কি কলেজে যাবি না? আচ্ছা আপু, তুমি যাও, আমি আসছি। তুই কিছু একটা ভুলে যাচ্ছিস। এটা বলে আপু একটু লজ্জা পাওয়ার ভান করে। তখন আমি আপুকে শুকনো একটি কিস করে ওয়াশরুমে চলে যাই। আসলে প্রত্যেক দিন সকালে গুড মর্নিং কিস লাগবে, না হলে আমার অবস্থা টাইট করে দেয়। আপনারা নিশ্চয়ই হাসছেন। হাসারই কথা, এতদিন শুনেছেন মর্নিং টি, আর এখন শুনছেন মর্নিং কিস। দাঁড়ান, আরও অনেক কিছুই শোনার বাকি রয়ে গেছে। ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত মাজতে গিয়েও হাসি পেল। কি অদ্ভুত আমার আপুটা, রোজ সকালে মর্নিং টির বদলে মর্নিং কিস না পেলে ওর দিন শুরু হয় না। আর এই কিসটা দিতে গিয়ে আমার যে কী পরিমাণ লজ্জা লাগে সে শুধু আমি জানি। কিন্তু না দিলে ওর মুখে যে অভিমানের মেঘ জমে সেটা দেখতেও আমার ভালো লাগে না। ও ফাজিল, তুই কি আজ ওয়াশরুমেই থেকে যাবি? আমার ভার্সিটির দেরি হচ্ছে। ধ্যাত, এই নাও, শুরু হয়ে গেল। আমি তাড়াতাড়ি বেরিয়ে এলাম। আপু তখনও আমার রুমেই ব্যাগ গোছাচ্ছিল। আপু, তোমার ভার্সিটির দেরি হচ্ছে না? তুমি এখনও এখানে কি করছো? তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। কাল যে পালিয়েছিলি সেটার ফাইনাল বাকি আছে। কালকের কথা ভুলে যাও না প্লিজ। ভুলবো কেন?
আমি কি ভোলা মানুষ নাকি? যাকগে শোন, আজ কিন্তু বিকেলে আমাদের সেই লেকচারটা পড়তে হবে। কোনো কিন্তু না, আর কালকের মতো পালানোর চেষ্টা করলে পরিণতি ভালো হবে না বলে দিলাম। ঠিক আছে। আর আজ কলেজে যাওয়ার পথে আমার বাইকটা নষ্ট হয়ে গেছে। বাইক নষ্ট? চিন্তা নেই, আজ আমার সাথেই চল। আপুর সাথে? তার মানে পুরোটা রাস্তা দুষ্টুমি আর চিমটি খেতে খেতে যেতে হবে? আমার মুখটা দেখে আপু আবার হেসে উঠল। ফাজিল, মুখটা এমন বানালি কেন? আর শোন, আজ আমার টিফিনটা কিন্তু শুধু তোর জন্য। আমার জন্য? তুমি খাবে না? না রে বোকা, আমি তোকে নিজ হাতে খাইয়ে দেব। তুই তো খুব দ্রুত পালিয়ে যাস, তাই আজ সুযোগটা ছাড়বো না। সর্বনাশ! কলেজের ক্যান্টিনে সবার সামনে এই আপুটা আমাকে ছাড়বে না। মনে হচ্ছে এসএসসি পরীক্ষার আগেই আপুর প্রেমের পরীক্ষা আমাকে দিয়ে দিতে হবে। এই যে এত কাছাকাছি আসা, এত দুষ্টুমি, এর শেষ কোথায়? আমরা তো চাচাতো ভাই বোন। এই সম্পর্কটা কি শুধু দুষ্টুমিতেই সীমাবদ্ধ থাকবে, নাকি সত্যিই অন্য কোনো দিকে মোড় নেবে? আপু যখন হাসে তখন তার চোখ দুটো যেন অন্য কথা বলে। সেই কথাগুলো বোঝার আগেই আপু আমাকে হাত ধরে টেনে নিয়ে রুম থেকে বের হলো। চল তাড়াতাড়ি। আমি আর কিছু বলার সুযোগ পেলাম না, কেবল মনে মনে প্রমাদ গুনলাম আজ কলেজে কি হয়। আপুর সাথে গাড়িতে বসে আছি, আপুই ড্রাইভ করছে, আর আমি চুপচাপ পাশে বসে বাইরে তাকিয়ে থাকার ভান করছি। আসলে আপু যদি বাইক নিয়ে যেত তবে কিছুটা পালানোর সুযোগ পেতাম, কিন্তু গাড়িতে এক প্রকার বন্দি। আপু ইচ্ছে করেই গাড়ির ভেতরে রোমান্টিক গান চালিয়ে দিয়েছে। এই অমন বাইরে তাকিয়ে আছিস কেন? গাড়ির ভেতরে এসির বাতাস খা। আমি কিছু না বলে কেবল ঘাড় ঘুরিয়ে আপুর দিকে তাকালাম। আপু তখন হাতের আঙ্গুল দিয়ে স্টিয়ারিং হুইলে তাল দিচ্ছিল। আচ্ছা ঈশান, আমরা যে এত দুষ্টুমি করি, এত খুনসুটি করি, তুই কি সত্যি সত্যি আমাকে শুধু চাচাতো আপু ভাবিস? আপুর এই প্রশ্নটা যেন হঠাৎ করে সব দুষ্টুমি থামিয়ে দিল। এই প্রশ্নটা আমিও নিজেকে বহুবার করেছি, কি উত্তর দেব ভেবে পাচ্ছিলাম না। আমাদের সম্পর্কটা যে ভাই বোনের সরল গণ্ডি পেরিয়ে গেছে সেটা আমি জানি। কেন, কি আর ভাববো? আমি গাড়ির স্পিড কমিয়ে দিয়ে একটু নরম সুরে বলি, সত্যি বল, তোর কি কখনো অন্য কিছু মনে হয়নি? যখন আমি তোকে কিস করি বা যখন তোকে জোর করে আমার কাছে রাখি, তখন কেমন লাগে? আপু হঠাৎ এমন গভীর কথা কেন বলছে? আমি তখন সিটে আরও ঘুটিয়ে গেলাম। এই মুহূর্তে যদি আপুকে বলি যে আমারও খুব ভালো লাগে, তাহলে কি সব এলোমেলো হয়ে যাবে? না আপু, আমার খারাপ লাগে, তুমি সবসময় এমন করো। ও তাই বুঝি। চল, তোর কলেজ চলে এসেছে। কলেজের গেটের সামনে এসে আপু গাড়ি থামালো। আমি তাড়াতাড়ি দরজা খুলে নামতে যাব, এমন সময় আপু আমার হাত ধরে ফেলল। দাঁড়া, টিফিনটা নে আর শোন। আপু তার টিফিন বক্সটা আমার হাতে দিল, তারপর ফিসফিস করে বলল, দুপুরে ক্যান্টিনে গিয়ে দেখবি তোর খারাপ লাগাটা কিভাবে ভালো লাগায় পরিণত হয়। কালকের কিসের ফাইনাল তো বাকি রয়েই গেল। না না আপু। ফাজিল, পালিয়ে গেলি কেন? আজ কিন্তু লাঞ্চ ব্রেকে তোকে ধরছি। আপুর হাসি আর কথাগুলো শুনতে শুনতে আমি প্রায় দৌড়ে কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকে গেলাম। আজ লাঞ্চ ব্রেকে যে কি হবে সেটা ভেবেই আমার পেটের ভেতর কেমন যেন গুড়গুড় করছিল। আজকের মতো আপাতত বাঁচলাম। আপুর হাসি আর কথাগুলো শুনতে শুনতে আমি প্রায় দৌড়ে কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকে গেলাম। আজ লাঞ্চ ব্রেকে যে কি হবে সেটা ভেবেই আমার পেটের ভেতর কেমন যেন গুড়মুড় করছিল। আজকের মতো আপাতত বাঁচলাম। আমি ক্লাসরুমের বেঞ্চে বসে মনে মনে ভাবছিলাম। ক্লাসে এসেও মন বসাতে পারছিলাম না। ফিজিক্সের স্যার কি পড়াচ্ছেন কান দিয়ে কিছুই ঢুকছিল না। শুধু মনে পড়ছিল আপুর শেষ কথাটা, আজ কিন্তু লাঞ্চ ব্রেকে ধরছি তোকে। কেন যে আমি বললাম আমার খারাপ লাগে? এখন তো আপু সেটা প্রমাণ করতেই আসবে যে আমার ভালো লাগে। আমার ব্যাগ থেকে টিফিন বক্সটার দিকে তাকালাম।
এই বক্সটা আপু সাধারণত নিজের জন্য নিয়ে আসে, আজ বিশেষ করে আমার জন্য এনেছে। এর ভিতরে কি আছে কে জানে, কিন্তু যাই থাকুক, এই টিফিন বক্সটাই হলো আপুর আমাকে ধরার ফাঁদ। সময় যেন আজ আরও ধীরে চলছিল, প্রতিটি সেকেন্ড পার হচ্ছিল এক একটা যুগের মতো। একে একে দুটো ক্লাস শেষ হলো। আমার উত্তেজনা আর ভয় তখন চরমে। বন্ধুরা ক্যান্টিনে কি খাবে সে আলোচনা শুরু করলো। আমি ঘামতে শুরু করলাম। কিরে ঈশান, চল, লাঞ্চ ব্রেক তো হয়ে গেল। আজ নাকি তোর আপু নিজে টিফিন দিয়েছে, নাকি রোজকার মতোই কিস টিফিন? চল, আজ আমরাও তোর সাথে কিস টিফিন দেখব। ধুর ফাজিল কোথাকার, তোরা যা, আমার আজ খিদে নেই, মাথা ধরেছে, আমি ক্লাসেই থাকব। আমি ঠিক করলাম আজ ক্যান্টিনে যাব না, ক্লাসের ভেতরে লুকিয়ে থাকব। আপু তো আর টিফিন নিয়ে ক্লাসের ভেতরে আসবে না। কিন্তু আমার সেই ধারণা ভুল প্রমাণিত হলো। আমি বেঞ্চের ওপর মাথা নিচু করে বসে আছি। লাঞ্চ ব্রেকের হইচই শুরু হয়ে গেছে। হঠাৎ দরজার কাছে একটা পরিচিত হাসির আওয়াজ পেলাম। এই যে মিস্টার ঈশান চৌধুরী, আজ তোর নাকি খিদে নেই, তাই আমি নিজেই খাবার নিয়ে চলে এলাম। সর্বনাশ, সত্যি সত্যি আপু চলে এসেছে। জিন্সের সাথে একটা সাধারণ টি শার্ট পরা, খোলা চুলগুলো হালকা হাওয়ায় উড়ছে, আর সেই দুষ্টু হাসিটা। ক্লাসের ভেতরে যারা ছিল সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে। আপু তুমি এখানে? কেন আসবো না? তুই ক্যান্টিনে আসবি না বললি, তাই তোর কলেজের নিয়ম ভেঙে চলে এলাম। আয়, তোর সিটে বসে খাইয়ে দেব। আর পালানোর পথ নেই। এই আপুটা আমাকে সবার সামনে আজ অপমান করবে না তো, নাকি অন্য কিছু করবে? আজ সত্যিই ফেঁসে গেলাম। কি হলো, এখনো বসে আছিস যে? আয়, তোর খিদে নেই? আমার তো আছে। আমি ধীর পায়ে আপুর দিকে এগিয়ে গেলাম। আপু ততক্ষণে ক্লাসের একটা খালি বেঞ্চে বসে টিফিন বক্স খুলতে শুরু করেছে। আমি জানি এবার শুধু খাওয়া নয়, এর পিছনে অন্য কোনো ফাজলামি আছে। আমি ধীর পায়ে আপুর দিকে এগিয়ে গেলাম। আপু ততক্ষণে ক্লাসের একটা খালি বেঞ্চে টিফিন বক্স খুলতে শুরু করেছে। আমি জানি এবার শুধু খাওয়া নয়, এর পেছনে অন্য কোনো ফাজলামি আছে। আমার অস্বস্তি দেখে ক্লাসে থাকা বাকি 2-3 জন বন্ধুও তখন হাসি চাপছিল। আপু সবাই দেখছে, তুমি বসো, আমি বরং ক্যান্টিনে গিয়ে। আমি ঈশানের হাত টেনে পাশে বসিয়ে বলি, চুপ, কেউ দেখছে না, আর দেখলেও আমার কিছু চাই আসে না। তোর এইচএসএসসি পরীক্ষা শেষ হয়েছে, এখন তোর সব দায়িত্ব আমার। আপু টিফিন বক্সটা টেবিলের ওপর রাখলো, কিন্তু খাবার না বের করে সে সরাসরি আমার দিকে ঘুরে বসলো। তার চোখ দুটোতে তখন সেই পরিচিত দুষ্টু হাসি আর নতুন এক ধরনের গভীরতা খেলা করছিল। সকালে গাড়িতে তুই কি বলেছিলি? আমার কিসে তোর খারাপ লাগে, তাই না? আমি চুপ কর। জানিস, তুই যখন এভাবে আমাকে এড়িয়ে চলিস তখন আমারও খারাপ লাগে। আমি কি শুধু ফাজিল? আমার কি কোনো অনুভূতি নেই? আপুর এমন নরম কথায় আমি যেন দুর্বল হয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, আপু আজ খুব সিরিয়াস। কাল তুই পালিয়েছিলি, আজ তুই ক্লাসে লুকিয়েছিস। এই সব কিছুর ফাইনাল বাকি আছে, আর আজকের ফাইনালটা এমন হবে যেন তোর খারাপ লাগাটা চিরতরে মুছে যায়। আপু কথা শেষ না করেই হঠাৎ করে ওর লম্বা চুলগুলো দিয়ে এক পাশটা আড়াল করে আমার মুখটা দুহাতে চেপে ধরল। তারপর কোনো সুযোগ না দিয়েই আমার ঠোঁট দুটো দখল করে নিল। মুহূর্তটা ছিল বিদ্যুৎ চমকের মতো দ্রুত, কিন্তু ভীষণ তীব্র। যেন চারপাশের সব শব্দ থেমে গেছে, শুধু আমাদের দুজনের শ্বাস প্রশ্বাস আর দ্রুত হৃদস্পন্দন ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ক্লাসের মাঝখানে সবার সামনে আমি পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। আপু মাত্র কয়েক সেকেন্ড পরেই আমাকে ছেড়ে দিল। তার মুখটা তখনও খুব কাছে, চোখ দুটো জ্বলজ্বল করছে। এবার বল, কেমন লাগলো? এখনো কি খারাপ লাগছে? আমি তখন পুরোপুরি বাকরুদ্ধ, মুখটা লজ্জায় লাল। এই আবেগ, এই ঘনিষ্ঠতা, এগুলো আমাকে একই সাথে ভয় ও আনন্দ দিচ্ছিল।
তুমি খুব খারাপ। আমি খারাপ আর তুই তো ফাজিল। নে এবার মুখটা তোল, আর পালাবি না যেন। তোর জন্য আজ তোর প্রিয় ফ্রাইড রাইস আর চিকেন কারি এনেছি। চল আমি খাইয়ে দিচ্ছি। আপু তখন টিফিন বক্স থেকে 1 চামচ ফ্রাইড রাইস তুলে আমার মুখের সামনে ধরল। আমি তখনও বিহল, কিন্তু আপুর হাতের সেই খাবারটা এড়ানোর উপায় ছিল না। বাধ্য হয়ে আমি সেই প্রথম গ্রাস গ্রহণ করলাম। ক্লাসের বাকিরা তখন তাদের নিজেদের কাজে ব্যস্ত হওয়ার ভান ধরেছিল। আপু আমাকে নিজ হাতে খাইয়ে দিয়েছিল, আর তার চোখে ছিল সদ্য পাওয়া ভালোবাসার এক ঝলক। এভাবেই আমার ফাজিল মামাতো আপুটা ধীরে ধীরে আমার জীবনে স্থায়ী জায়গা করে নিচ্ছিল। এটা আর শুধু খুনসুটি ছিল না, এটা ছিল সত্যিকারের প্রেম, যা সমাজের সব বাধা ভেঙে ফেলার সাহস রাখত। লাঞ্চ ব্রেক শেষ হওয়ার আগে সে আমার কপালে একটা চুমু দিয়ে চলে গেল, কিন্তু সেই দিনের রোম্যান্টিক ফাইনটা আমার মনে স্থায়ী হয়ে গেল। দেখতে দেখতে 2 মাস পেরিয়ে গেল। কখন যে সময় গড়িয়ে গেল টেরই পেলাম না। এই 2 মাসে তুলি আপুর দুষ্টুমি আর ভালোবাসার মাত্রা যেন বহুগুণে বেড়ে গিয়েছিল। আমার এইচএসসি পরীক্ষাও শেষ হয়েছে কিছুদিন হলো। এখন আমার হাতে প্রচুর অবসর, আর এই অবসরের পুরোটাই আপু আমাকে নিজের দখলে রেখেছে। এই 2 মাসে মর্নিং কিস আর লাঞ্চ ব্রেকে ধরার খেলাটা আমাদের দৈনন্দিন রুটিন হয়ে গিয়েছিল। মজার ব্যাপার হলো, আমি যতই পালাতে চাইতাম ততই যেন আপুর কাছে ধরা দিতে ভালো লাগতো। সত্যি বলতে আপুর প্রতি আমার দুর্বলতাটাও এখন স্পষ্ট। সে ফাজিল আপু হোক বা চাচাতো আপু, আমার মনের গভীরে সে কখন যেন অন্য একটা স্থান দখল করে নিয়েছে। সেদিন সন্ধ্যায় পরীক্ষা শেষে আমি ছাদে বসে গান শুনছিলাম। হঠাৎ করে নিচ থেকে একটা চাপা গুঞ্জন কানে এলো। পারিবারিক বৈঠক বসেছে মনে হলো। একটু পরে মা আমাকে ডাকতে এলো। ওহ ঈশান, নিচে আয় তো, বড়দের সাথে একটু বসবি। আমি নিচে যেতেই দেখলাম ড্রয়িং রুমে বাবা, মা, কাকা, কাকিমা এবং আরও কয়েকজন আত্মীয় বসে আছেন। তুলি আপু চুপচাপ কাকিমার পাশে বসে আছে। পরিস্থিতি দেখে মনে হলো খুবই গুরুত্বপূর্ণ কিছু একটা হচ্ছে। ঈশান, তুই এসেছিস, ভালো হলো। শোনো তোমরা সবাই, তুলির জন্য আমরা একটা ভালো পাত্রের খোঁজ পেয়েছি। ছেলেটা বিদেশে থাকে, পরিবারও খুব ভালো। আজ তুলির মতামতটা ফাইনাল করে ফেলতে চাই। কাকার কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। পাত্র? তুলির বিয়ে? এতদিন ধরে যে সম্পর্কটা শুধু খুনসুটি আর কিসের ব্যবধানে বাধা ছিল, তা কি তবে এবার ভেঙে যাবে? আমার অজান্তেই হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল। না বাবা, আমি এই বিয়েতে রাজি নই। কেন রাজি নোস? এত ভালো একটা সুযোগ, কি সমস্যা তোর? আমার কোনো সমস্যা নেই, তবে আমার একটা কথা আছে। আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। পরিবারের সবাই যেন পাথর হয়ে গেল। আমার হৃৎপিণ্ডের গতি তখন পাগলের মতো। কাকে ভালোবাসিস তুই? কি বলছিস এসব? কে সে? চোখ তুলে আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে লজ্জা নয়, ছিল একরাশ সাহস আর ভালোবাসা। তারপর ধীরে ধীরে বলল, আমি ঈশানকে ভালোবাসি। আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। এই ফাজিল আপুটা সবার সামনে এত বড় কথা বলে দিল। তখন বাবা বলল, কি বলছিস তুলি? ছি ছি, এ কেমন কথা? সে তোর ভাই, আপন ভাই না হোক সে তোর চাচাতো ভাই, সমাজের লোক কি বলবে? তখন মা বলল, ঈশান তুই কিছু বল, তুই কি এই সম্পর্ক মানিস? সবাই তখন আমার দিকে তাকিয়ে। তুলি আপুর চোখ দুটো যেন মিনতি করছিল। এই মুহূর্তটা আমার জীবন বদলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আমার মনে হলো এতদিনের সব দুষ্টুমি, সব খুনসুটি, সব ভালোবাসার মানে এই একটা মুহূর্তে এসে মিলে যাচ্ছে। আমি আর থামতে পারলাম না। হ্যাঁ, আমি মানি, আমিও তুলি আপুকে ভালোবাসি। পরিবারে তখন যেন দ্বিতীয়বারের মতো বজ্রপাত হলো। কিছুক্ষণ নীরবতা থাকার পর বাবা, কাকা, মা সবাই এই সম্পর্ক মানতে অস্বীকার করলেন।
এই সম্পর্ক অসম্ভব, এই বিয়ে হতে পারে না। এই নিয়ে অনেক কথা হলো। তুলি আপু আর আমি দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। অনেক তর্ক বিতর্ক, আর তুলি আপুর দৃঢ় প্রতিজ্ঞার পর কাকা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ঠিক আছে, যদি তোরা দুজনেই রাজি থাকিস, যদি ঈশানও এই সম্পর্কটা ভাই বোনের সম্পর্ক হিসেবে না দেখে অন্য চোখে দেখে, তবে আমাদের আর কি বলার আছে, যা হওয়ার হবে। তোদের যখন এতই পছন্দ, তখন আমরাও মেনে নিতে বাধ্য। সেই সন্ধ্যায় সমাজের সব বাধা পেরিয়ে আমার ফাজিল মামাতো আপুটা আমার জীবনসঙ্গী হওয়ার প্রথম ধাপ পার করে ফেলল। আমি তখন আপুর দিকে তাকিয়ে মৃদু হাসলাম, আপুও হাসল। সেই হাসিটা ছিল দুষ্টু মিষ্টি আর গভীর ভালোবাসার মিশ্রণ। এই সন্ধ্যার ঘোষণার পর দ্রুত 2 মাস কেটে গেল। পরিবারের ভেতরে তখন বেশ চাপা উত্তেজনা। যদিও বাবা মা ও কাকা কাকিমা রাজি হয়েছিলেন, কিন্তু সমাজের লোক কী বলবে সেই চিন্তাই তাদের ছিল। তবে তুলি আপু যেন এসবের তোয়াক্কাই করল না। তার ভালোবাসার জোরে সব বাধা যেন তুচ্ছ মনে হলো। দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এলো, আমাদের বিয়ের দিন। চারিদিক ঝলমলে আলোয় সাজানো। আমি একটা শেরওয়ানি পরে তৈরি হয়ে বসে আছি। তুলিয়াপুর ফাজলামিগুলো আজ যেন কেমন শান্ত ও লাজুক হাসিতে বদলে গেছে। সে এখন আর শুধু আমার ফাজিল আপু নয়, আমার জীবনসঙ্গী হতে চলেছে। আমরা তখন একটা সুন্দর সজ্জিত ঘরে বসে আছি। চারপাশে আত্মীয় স্বজনের ভিড়। ইসলামিক রীতি অনুযায়ী আমাদের বিয়ে সম্পূর্ণ হবে। প্রথমে কাকা এলেন। ঈশান, তুই কি আমার মেয়ে তুলিকে কবুল বলবি? কবুল। এরপর কাজী সাহেব তুলির কাছে গেলেন। কাজী সাহেব বললেন, মা তুলি, তোমার বাবা তার মেয়ে তুলি বেগমের সাথে ঈশান চৌধুরীর বিবাহ সম্পন্ন করার জন্য তার অনুমতি দিয়েছেন। তুমি কি ঈশান চৌধুরীকে মোহরানার বিনিময়ে স্বামীরূপে গ্রহণ করতে রাজি আছো? রাজি থাকলে কবুল বলো। কবুল। তুলির কবুল শব্দটা শুনে আমার বুকের ভেতরটা যেন মুহূর্তেই শান্ত হয়ে গেল। অবশেষে সে আমার, এখন থেকে সে শুধুই আমার। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হতে অনেক রাত হলো। ক্লান্ত কিন্তু ভীষণ উত্তেজিত অবস্থায় আমি আমাদের নতুন করে সাজানো ঘরে প্রবেশ করলাম। ঘরে মৃদু সুগন্ধি আর আবঝা আলো। খাটের মাঝখানে বধূবেশে বসে আছে আমার সেই ফাজিল চাচাতো আপু, এখন আমার স্ত্রী তুলি। আমি ধীরে ধীরে তুলির পাশে বসে বলি, তুলি, আজ তুমি আমাকে আপু বললে না? আজ থেকে তুমি আমার আপু নও, তুমি শুধু আমার। আমি আলতো করে তুলি আপুর ঘোমটাটা তুলে দিলাম। ঘোমটার আড়ালে থাকা তুলির মুখটা দেখে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে গেল। লাল শাড়ি আর সোনার গহনায় তুলিকে আজ অপরূপ লাগছিল। তার চোখের পলকগুলো কেবল কাঁপছিল। আমি আস্তে করে তুলির হাত ধরি। সারা জীবন তুমি আমাকে দৌড়িয়েছ, আজ আর পালানোর সুযোগ নেই। আজ আমি তোমায় ধরেছি ঈশান, অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। আজ আমি আর ফাজিল আপু নই, আজ তোমার বউ। আমি তুলির হাত ধরে নিজের কাছে টেনে নিই। হ্যাঁ, আমার বউ। আর আজ থেকে আমাদের ভালোবাসার নতুন অধ্যায় শুরু, যে অধ্যায়ে কোনো লুকোচুরি থাকবে না। আমি আর সময় নষ্ট না করে আলতো করে তুলির কপালে আমার ঠোঁট ছোঁয়ালাম। এই স্পর্শে ছিল না কোনো জোর, ছিল শুধু গভীর ভালোবাসা আর অধিকার। তুলি চোখ বন্ধ করে আমার স্পর্শ গ্রহণ করল। তারপর ধীরে ধীরে আমি আমার ভালোবাসার প্রমাণ দিলাম সেই ঠোঁট জোড়ায়, যা দিয়ে সে এতদিন আমাকে শাসন করত। কিন্তু আজ সেই শাসন নয়, ছিল ভালোবাসার এক মিষ্টি আত্মসমর্পণ। 5 মিনিট যাবৎ দীর্ঘ একটা কিসের পর তুলি আমার বুকে মাথা রাখল। আজ আমাদের হ্যাপি এন্ডিং হলো ঈশান। না তুলি, আজ আমাদের হ্যাপি এন্ডিং নয়, আজ আমাদের ভালোবাসার উপন্যাসের সবে শুরু। আর এভাবেই এক ফাজিল চাচাতো বোনের সাথে এক দুষ্টুমিষ্টি প্রেমের সম্পর্কের মধ্যে দিয়ে আমার জীবনটা এক সুন্দর পবিত্র পরিণয় লাভ করল।
তো দর্শক বন্ধুরা, আমরা গল্পটির প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তো আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।